1432 সালের দিকে থেকে তোলপাড় করা সামাজিক যাত্রাপালা বাবু গো আমি প্রসারিণী নই। রচনা উৎপল রায়, নির্দেশন অভিনয়ে জীবনমুখী পালাকার শঙ্কর বিশ্বাস, আলো ধ্বনি ভাই ভাই লাইট সার্ভিস, আবহ সঙ্গীত মাস্টার সুশান্ত মাস্টার সৌমেন্দ্র, দল ম্যানেজার প্রদীপ কুমার ও কুমার সুশান্ত, ফিল্ড ম্যানেজার রূপ কুমার ও মনিরুল ইসলাম। শুরু করছি মাস্টার শুভ বিশ্বাস প্রযোজিত সামাজিক যাত্রাপালা। পুরুষ শাসিত সমাজে আজ নারী স্বাধীনতা কই, তাই আজ সতী নারীর কেঁদে কেঁদে বলে বাবু গো আমি প্রসারিণী নই, বাবু গো আমি প্রসারিণী নই, বাবু গো আমি প্রসারিণী নই। প্রসারিণী প্রসারিণী প্রসারিণী, এই তুলনা প্রসারিণীর ব্যবস্থাটা আমি পরে করব। তার আগে বল পলাশ, আজ থেকে 3 মাস আগে তোর বোনের বিয়ের 15 টাকা অথবা বস্তা ভিটেটা আমার নামে লিখে দেওয়ার কথা ছিল, কিন্তু এই 3 মাসের মধ্যে তুই বেপত্তা হয়ে গেলি কেন? আপনি তো জানেন হীরাকদা, ওই বাস্তু ভিটেটাই আমার একমাত্র মাথা গোঁজার জায়গা, তাই দয়া করে ওটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে আপনি বাস্তু হারা করে দেবেন না। দিতে না চলতিস না, কিন্তু বোনের বিয়ের 15 টাকা সেটা তো তোকে দিতেই হবে পলাশ। দেবো হীরাকদা দেবো, কথা যখন আমি আপনাকে দিয়েছি তখন নিশ্চয়ই দেবো, কিন্তু দয়া করে আমাকে আর কিছুদিন সময় দিন। কিছুদিন তো দূরের কথা, তোকে আমি একটা মিনিট সময় দেবো না পলাশ। এই রে, এই উইল একটা সই করে দে বলছি, এই উইলের সইটা করে দে বলছে। আপনি কি জোর করে আমাকে দিয়ে এই উইলে সই করে নিতে চান? জয় জয় জয়। আমি অঞ্চল প্রধান হীরক হালদার, আমার কথাই এই অঞ্চলের শেষ কথা। আমারও শেষ কথা আপনি শুনে রাখুন, আপনি যদি জোর করে এই উইলে আমাকে দিয়ে সই করান তাহলে এই গ্রামের মানুষের সামনে আপনার চরিত্রটা আমি ফাঁস করে দেব। হীরক বাবু তোকে খুন করে দিঘির পরে পুঁতে দেবে রে শালা। জীবনে বাঁচতে চাইলে সইটা করে দে। না না না, কিছুতেই আমি সই করব না। যতই তোমরা আমার উপর অন্যায় অত্যাচার করো না কেন, এই উইলে আমি কিছুতেই সই করব না, করব না, করব না। আর একটা কথা শুনে রাখো, তোমাদের এই অন্যায় অত্যাচার চিরকাল অব্যাহত থাকবে না। তোমাদের উচিত শিক্ষা দিতে সে আসছে। বন্ধুর কাছে আপন, শত্রুর কাছে সমন, নাম আমার দোলন। একই দলন তুই? ঝুলনের মুখে শুনলাম তোমরা নাকি পলাশকে তুলে এনেছো, তাই ওকে এখান থেকে নিয়ে যেতে এলাম। আয় পলাশ, আমার সঙ্গে চলে। তুই কি ভেবেছিস ওকে আমার হাত থেকে নিয়ে যেতে পারবি? অবশ্যই পারবো, কারণ তুমি দাদা গায়ের প্রধান হলেও লেখাপড়া একটু একটু জানি বলে আমি যে মহিলা সমিতির হেড সে কথা তোমার নিশ্চয়ই ভালোভাবে জানা আছে প্রধান দাদা। হ্যাঁ জানি, আর এটাও তো তুইও জানিস যে প্রধান বাবু যদি পিছন দিক থেকে কল কাটে না রে, তোর মতো হেডকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারে না, পারে না, কারণ তোমরা যাদের ক্ষতি করার চেষ্টা করছো আমি তাদের সাহায্য করছি। তোমরা যাদের উপর অন্যায় অত্যাচার করছো আমি তাদের হয়ে রুখে দাঁড়াচ্ছি। তাই তোমরা চাইলেও সাধারণ মানুষ সেটা মেনে নেবে কেন? দুর্যোধন দুঃশাসনের দল। তুই তোর কাছে যা। না, আমার হিসাবটা না মিটলে পলাশ কোথাও যাবে না। আরে তোমার হিসাব মানেই তো পলাশের দিদির বিয়ের পরে 2 লক্ষ টাকা, আর ওর বাস্তবিতে বাড়িটা। পরে 2 লক্ষ টাকা অবশ্যই দেবে, কারণ তোমার ভাইয়ের সঙ্গে দিদির বিয়েটা দিয়ে ও যে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, আর ভুলের মাসুল তো ওকে গুনতেই হবে। কিন্তু পলাশের ভিটে বাড়ির দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ দুটো আমি তুই কি তো আগুন নিয়ে খেলা করছে? আগুন নিয়ে খেলতে আমার খুব
পলাশ তুই তোর কাজে যা। যাচ্ছি যাচ্ছি দিদি যাচ্ছি। তুমি যদি ঠিক সময় এসে না পড়তে তাহলে এই জানোয়ারগুলো এই জানোয়ারগুলো আমাকে হয়তো আজকে খুন করে ফেলতো দিদি, আমাকে খুন করে ফেলতো, আমাকে আজ খুন করে। তারা কিছুতেই করতে পারতো না রে পলাশ, কারণ মেঘ যত না গর্জায় বর্ষায় কি তত। এই দোলন, আমরা তোর অনেক সময় অনেক ফরফরানি সহ্য করেছি, কিন্তু আর নয়। এই প্রধানের চামচা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তা না হলে পলাশের উপর যতখানি অত্যাচার তোমরা করেছো আমি কিন্তু সুদ সমেত তোমাদেরকে ফিরিয়ে দেব। ওকে তুই কি বলছিস? ও যাও কিছু বলছে, যাও কিছু করছে, সে বাবার কথা মতোই করছে। তা তো আমি জানি প্রধান দাদা, কারণ পেছনে নোটের জন্য না থাকলে খুচরো পয়সার কি এত সাহস হয়? তোর মা বেঁচে থাকতে আমাকে ঠিক এই কথাগুলোই বলতো, তা তোর মায়ের কথাটা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। এই প্রধান দাদা! খবরদার, খবরদার আমার মায়ের কথাটা আমাকে একটু মনে করিয়ে দেবে না বলে দিচ্ছি। এতদিন আমি তোমাদের অনেক অন্যায় অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আমার মায়ের কথা মনে করে দিলে আমি তোমাকে। দোলন, আরে বাবা কোথায় গেলে তুমি? আমি এসে গেছি দোলন। কি হীরক, আপনি এখানে? এসেছিলাম এই দিঘির ধারে একটু হাওয়া খেতে, কিন্তু কিন্তু এই দোলন অকারণে হালদার বাবু কেমন অপমান করলো যে। এই এই কাজবাবু, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। ও দোলন, হচ্ছেটা কি? অমিত, এ সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি একদম মাথা ঘামিও না। তাছাড়া তুমি তো জাতা ছেলে নও, আমার এই গ্রামের গর্ব। তাছাড়া কলকাতা থেকে ডাক্তারি পাস করে গোল্ড মেডেল নিয়ে তুমি ফিরে এসেছো। চলো হে দাও, চলে যাবেন, কিন্তু এদিকের ব্যাপারটা এখন নয় রে, এখন নয়। এর ফয়সালা করবো আজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে, আর ওখানেই শুরু করবো দোলন নিধন যজ্ঞের খেলা। তাই হিসাবটা এখন মেটানো একদম ঠিক হবে না। আমি তাহলে আসি রে দোলন, সন্ধ্যাবেলা তুই আমার বাড়িতে অবশ্যই যাবি, জরুরি মিটিং আছে। আরে দেখিস দেখিস, তুই আবার ঘুমিয়ে পড়িস না যেন, ঘুমিয়ে পড়িস। আসছি আমি, গুড বাই, গুড বাই। চলো হে দাও। আচ্ছা দোলন, তোমার মেজাজটা হঠাৎ গরম হয়ে গেল কেন? আরে হঠাৎ কি বলছো অমিত? জানো অমিত, আজ ওরা পলাশের উপরে এমন ভাবে চড়া হয়েছিল যে আমি না এসে বলে পলাশ করে মেরে ফেলতো। পলাশের দিদির বিয়ের পরে 2 লক্ষ টাকা দিতে পারিনি, এটাই ছিল তার অপরাধ। ও স্টপ স্টপ ইট! এর যুগে পণ্যে এত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই হালদার বাবুকে সেটা কে বোঝাবে বলো তো? গায়ের প্রধান বলে উনি যেটা বলবেন সেটাই ঠিক। না, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। এই কথাগুলো হীরকদার সামনে তুমি আমাকে বললে না কেন দোলন? আমি ডাক্তারি পরীক্ষায় পাস করেছি বলে ভেবো না আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। তাই যে লড়াই তোমরা করতে নেমেছো এই গোপালপুর গায়ের ছেলে হয়ে, সেই লড়াই থেকে আমি কিছুতেই পিছু হটতে পারি না। এই লড়াই আমার লড়াই। ঠিক এই কথাটা আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, কারণ তুমি তো ভগবান কাকার ছেলে। ব্যাস ব্যাস, এইটুকুই ছিল তোমার কাছে আমার দাবি। এই গ্রামের অসহায় গরিব মেহনতি মানুষের জন্য আমার কাছে তোমার দাবি, কিন্তু তোমার নিজের জন্য আমার কাছে কোনো দাবি নেই দোলন। কি দাবি করবো আমি তোমার কাছে? আমি সে কোন ছেলেবেলায় আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। ঘরে সবসময় লাঞ্ছনা, গঞ্জনা আর বঞ্চনা। ছোট মায়ের ভয়ে বাবা আমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। আমার ছোট মায়ের বোন ঝুলুনু আমাকে বড্ড ভালোবাসে। এই গায়ের অসহায় মানুষগুলোর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই বলে এই অঞ্চলের প্রধান আর তার সঙ্গী সাথীরা আমাকে পশারিনী বলে উপহাস করে। কিন্তু তুমি তো জানো আমি পশারিনী নই, তাই তোমার চিৎকার করে বলতে ইচ্ছা করে, বাবা গো আমি পশারিনী নই, আমি পশারিনী নই। দোলন, সে তো আমি জানি দোলন, কিন্তু আমি বলছিলাম আমাদের ভালো থাকার কথা, আমাদের দুজনের ভালোবাসার কথা। জানো দোলন,
চাকরি পরীক্ষায় পাশ করে আজ প্রথম যাচ্ছি আমি কলকাতায় চাকরিতে জয়েন করতে। আমি তাই নাকি? শুধু তাই নয় দোলন, শুধু তাই নয়, বাবা বলেছেন তোমার বাবার সঙ্গে কথা বলে একটা শুভ দিন তারিখ ঠিক করে তোমার আমার বিয়ের তারিখটা ফাইনাল করে দেবেন। না না, তুমি ভগবান কাকাকে বলে দাও এই মুহূর্তে এই বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় দোলন, কেন সম্ভব নয়? তোমাকে তো আমি বলেছি আমি যতদিন না পর্যন্ত আমি আমার মায়ের মৃত্যু রহস্য উদ্ধার করতে পারবো তার কলঙ্ক মোচন করতে, ততদিন আমাদের ভালোবাসা সংসার বাসা আমি পরিণত করতে চাই না আমি। ও দোলন, তোমার মনের মধ্যে যে প্রতিজ্ঞার আগুন দাও দাও করে জ্বলছে, যেন দোলন আমার মনের মধ্যে সেই একই প্রতিজ্ঞার আগুন দাও দাও করে জ্বলছে। তোমার কি মনে নেই দোলন, তোমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবাকে দায়ী করা হয়েছিল, আর তার জন্য স্কুল কর্তৃপক্ষ আমার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। সেই শোকে দুঃখে আমার জন্মধাত্রী জননী আমার মা অকালে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। তবু আমার বাবা হারিনি, ভিটে বাড়িটুকু রেখে যত সর্বস্ব বিক্রি করে এই সমাজের বুকে আমাকে মানুষের মতো মানুষ করে গড়তে চেয়েছিল। জানো দোলন, এই বয়সে এসে আমার বাবা রান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ নিজের হাতেই করেন। আমি এই দোলন, তুমি কি পারবে না দোলন, তুমি কি পারবে না আমার বাড়িতে আমার বউ হয়ে এসে তোমার ভগবান কাকার কষ্ট নিবারণ করে দিতে? নিশ্চয়ই পারবো আমি দোলন, আমাকে যে পারতেই হবে, কারণ মা মারা যাবার পরে ওই ভগবান কাকাই যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের টাকা খরচ করে লেখাপড়া শিখিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। ওই ভগবান কাকাই যে আমার জীবনের ভগবান। আমি দোলন, তুমি বেশ, তবু আদেশ শিরোধার্য মশাই, যাও যাও নিজের স্বপ্ন পূরণ করতে হাসি মুখে কলকাতা যাও। তোমার ট্রেনের সময় হয়ে আসছে বুঝি? যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে যাওয়ার সময় যদি আমার প্রিয় তোমার মুখখানি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে, তাহলে কেমন করে যাব আমি আমার নিজের কর্মস্থলে? তো আমি এই তো হেসেছে শ্যাম সোহাগিনী রাধা। এবার দূর হবে সমস্ত বাধা, জীবন জীবিকা তরে যারে আমি রেখেছি। আজ বুঝেছি সে আমার হবেই হবে। তবে শাক বাজিয়ে ধূপের গন্ধ বিলাই তুমি আসবে মোর পানি তব পাশে এসে কহিব তোমার কানে কানে কি বলবে মশাই? একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে সোনা না 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 না। একটু লজ্জা চোখে, লজ্জা মুখে, আছে সোনা। ইচ্ছে করলো বলছে কারো ভালো, আজকে পাশো না। জীবনে
লজ্জা চোখে লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। বন্ধ করে দেব, বন্ধ করে দেব দোলনের মুখের ভাষা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। আমি অঞ্চল প্রধান হিরোকা হালদার আমার সঙ্গে পাঙ্গা। দাঙ্গা দাঙ্গা লাগিয়ে দিয়েছে বড় বাবু। ওই এলপি কোম্পানির মালিক একেবারে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কারণ ওই কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে গ্রামের মানুষের জমি বাস্তু ভিটে ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ যে তার শেষ দিন। কিন্তু সব সমস্যার সমাধান আমি করে দিয়েছি। ওই এলপি কোম্পানির মালিককে বলে দিয়েছি, কি বলেছ? আগামী কিছুদিনের মধ্যে আপনি আপনার জমি পেয়ে যাবেন। এটা প্রধান হিরো কলদরের ওয়াদা। তাই যদি হয় তাহলে দোলন হলো আমার পথের কাঁটা, যে আমার অতি মুনাফার রোজা দিনের পর দিন থামিয়ে দিয়ে চলেছে। এই কাঁটাটাকে সমুদ্রে উপরে ফেলতেই হবে। যাক সে কথা, আমি যে দোলনের বাবা রমেশ বাবুকে আসতে বলেছিলাম, তোর কি হলো? আমি তাকে আসতে বলেছি, এই এলো বলে এসেছি, কারণ আপনাদের ডাকে তো আর আমরা অপেক্ষা করে থাকতে পারি না, তাই চলে এলাম আপনাদের বাড়িতে। বলুন কি বলতে চান হীরক বাবু? বলছি, লুকিয়ে লুকিয়ে আমার পেছনে তো আছলা বাস দেওয়ার ব্যবস্থাটা করে ফেলেছে। হঠাৎ এসব কথা আপনি কেন বলছেন হীরক বাবু? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বলছি তোমার মেয়ে ওই দোলনের কথা। মেয়েকে ট্রেনিং দিয়ে একেবারে দস্যুরানি তৈরি করেছেন। ঠাট্টা করছেন হারেন বাবু? দোলন তো গরিব ঘরের মারা মেয়ে, দুবেলা দুমুঠো ভাত ওকে আমি খেতে দিতে পারি না, আর ওকে করবো কিনা আমি দস্যু রানী? কেন, ও কি আপনাদের কিছু বলেছে? বলিনি মানে? আর সকালবেলা ওই দোলন হালদার বাবু কেমন অপমান করলো যে। এসব আপনি কি বলছেন হরেন বাবু? না না, বিনা কারণে আমার মেয়ে দোলন তো কাউকে কিছু বলে না হালদার বাবু। কারণ আমি কিছু বুঝি না রমেশ। আমি শুধু ভাবছি, এত তাড়াতাড়ি আমার অতীতের চেহারাটা তুমি ভুলে গেলে কি করে? তাছাড়া তুমি তো জানো, এই দোলনের মতো কত প্রতিবাদী মেয়ের আমি হাওড়ে পশলা ঘুরিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি তাদের মুখ। আজ থেকে 20 বছর আগে তোমারই সামনে এই দোলনের মাকে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। অতীতের সেই বিভৎস দিনটার কথা মনে করে আমাকে আর দুর্বল করে দেবেন নাই রকম। দুর্বল তুমি এখনো হওনি রমেশ, তবে এবার হবে। কি বলতে চাইছেন আপনি? মানে বলছি, তোমার মেয়ে যে অন্যায় করেছে তার মাসুল আজ তোমাকে দিতে হবে না। মাসুল? টাকার বিনিময়ে আমি তোমার বাস্তব ভিটাটা কিনতে চেয়েছিলাম রমেশ, কিন্তু তোমার মেয়ের কথা শুনে এই বাস্তব ভিটাটা তুমি আমার নামে লিখে দাওনি। তাই তোমার মেয়ে যে অন্যায় করেছে, যার জন্য এই বাস্তব ভিটাটা আমার নামে লিখে দিতে হবে রমেশ। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আপনারা হাজার অন্যায় অত্যাচার আমার উপরে করুন না কেন, তবু আমার এই বাবার ভিটে বাড়ি আপনাদের হাতে আমি তুলে দেব না, আর বিসর্জন হতে দেব না এই গোপালপুরের জাগ্রত দেবীকে। দেবী! দেবে রমেশ মুখার্জি দেবে। আজ থেকে 20 বছর আগে আমি তো প্রধান ছিলাম না, প্রধান ছিল তোমার প্রথম পক্ষের স্ত্রী ওই দোলনের মা। আর প্রধান হওয়ার পর সে আমার অনেক কাজে বাধা সৃষ্টি করেছিল, আর তোকে সাহায্য করত ওই শুয়োরের বাচ্চা
মাস্টার। বন্ধ করে দিয়েছিল বড়বাবু চোলাই ঠিক নারী পাচারের ব্যবসা, আর বন্ধ করে দিয়েছিল বেনামে জমি কিনা বেচার কারবার। তাই আমি আমার চক্রের চক্র গুহে তোমার বউকে এই গ্রামের মাঝে পতিতা প্রমাণ করে তাকে আমি খুন করেছিলাম। আর সেই খুনের দায়টা চাপিয়ে দিয়েছিলাম ওই শহরের বাচ্চা ভগবান মাস্টারের উপরে। সে কথাটা কি তোমার এই খুপড়িতে নেই রমেশ? এ প্রধান দাদা, আমার ডেজিগনেশনটা ভুলে গেছো নাকি? বন্ধুর কাছে আপন, শত্রুর কাছে সমান, নাম আমার দলন। ভদ্রভাবে কথা বলো প্রধান দাদা। তুই আমার কেন এখানে এসেছিস রে মা? তোমার আসার আগে হালদার দাদা এখানে আসার জন্য আমাকে নিমন্ত্রণ করে এসেছিল বাবা। যদি ওদের নিমন্ত্রণ রক্ষা করতে আমার উচিতে বাধা, তবু তোমাকে আসতে দেখে আমি চলে এলাম। পালিয়ে চল মা, তুই এখান থেকে পালিয়ে চল। পালিয়ে কোথায় যাবে বাবা? সারা জীবন তো পালিয়ে পালিয়ে বেড়ালে। পেরেছো পেরেছো এদের হাত থেকে পালিয়ে বাঁচতে? আর পালিয়ে গেলে চলবে না বাবা। এদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার আমাদের গর্জে উঠতে হবে। শুনুন হালদার বাবু, তোকে আর কিছু বলতে হবে না, এবার আমি বলবো তুই শুধু শুনবি। তা কি শুনতে হবে আমার প্রধান দাদা? একটু আগে আমি তোর বাবাকে বলেছি, এবার আমি তোকে বলছি শোন। তোদের এই বাস্তব ভিটাটা আমার নামে বিনা পয়সায় লিখে দিতে হবে, আর তোকে মুসলকা দিতে হবে। আজ থেকে তুই মহিলা সমিতির ওই নেতৃত্বটা দিতে পারবি না। আর আমার কোনো কাজে তুই বাধা সৃষ্টি করতে পারবি না। তখনই হীরক বাবুর খারাপ কাজগুলো রমিয়ে চলে ঝমঝমিয়ে। বাহ বাহ, কি সুন্দর! আমাকে আর আমার গায়ের লোকগুলো সর্বনাশ করার পরিকল্পনা করে ফেলেছে। শুনলেন তো, শুনলেন তো এই সমাজ সংসারের মা ভাই বোনেরা। কিন্তু এই বন মানুষগুলো জানে না এদের হাজার জন থাকলেও এদের কথা আমরা মানবো না, মানছি না, মানবো না। তাহলে দেখা যাক আমার হাত থেকে তুই নিজেকে কেমন করে বাঁচাতে পারিস। দাস, রমেশকে দিয়ে তুমি উইলের সইটা করিয়ে নাও। আজ আমি বস্ত্র ফেটে আর এই ইজ্জত দুটো একসঙ্গেই খাবো। এই প্রধান দাদা, দোহাই হালদার মশাই, দয়া করে আপনি আমার দলনে এত বড় সর্বনাশ আপনি করবেন না হালদার মশাই। আমি না আপনার দুটি পায়ে পড়ি। বাবা বাবা বাবা। পাটা ছেড়ে দে বলছে, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে। শুয়ারের বাচ্চা। এই হালদার বাবু, খবরদার বলে দিচ্ছি আমার বাবার গায়ে একটা নোকের আচরও তুমি দেবে না। আমার একটা প্রদীপকে আমি নিভে যেতে দেখেছি, কিন্তু আর একটা প্রদীপকে আমি কিছুতেই নিভে যেতে দেব না। বেশ, তাহলে দেখা যাক তুই তোর প্রদীপটাকে কেমন করে চালিয়ে রাখিস। দাস, রমেশকে দিয়ে তুমি কাজটা শুরু করে দাও, আর আমি এই শালিকে নিয়ে চললাম আমার বেডরুমে। ছেড়ে দিন আমার মেয়েকে, আপনি ছেড়ে দিন। সইটা করে দে বলছে, ওইলা সইটা করে দে শুয়ারের বাচ্চা। বাহ বাহ, চমৎকার! সে যুগে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল একজন, আর রাজসভায় উপস্থিত ছিলেন অসংখ্য ব্যক্তিবর্গের ভিড়।
আর এই যুগে দ্রৌপদীর বস্ত্র হরণ করছে সেই একজন, আর হালদার বাড়িতে উপস্থিত আছে মাত্র 2টি সিট। বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই বর্বরতা। একই চড়ক তুই এখানে? না এলে আমি কি করে দেখতাম দাদা তোমাদের এই নারকীয় ঘটনার দৃশ্য? ছি ছি দাদা ছি, এই গোপালপুরের হালদার বাড়ির ছেলে হয়ে তুমি তুমি নিজেকে এত নিচে নামাতে তোমার লজ্জা করলো না? এখনো বলছি কান থেকে তুই চলে যা, আমার কষ্ট আমাকে করতে দে। ও কাজ তো তোমার এটাই যে অসহায় মানুষদের ভিটে ছাড়া করা, আরে নিরীহ মেয়েদের সর্বনাশ করা। নিরীহ মেয়ে কাকে বলছেন ছোট বাবু? আপনি জানেন ওই দোলন বড় বাবুর কতখানি ক্ষতি করেছে? তাই বুঝে নারীত্বের অসম্মান করে নিজেদের ক্ষতিপূরণ করতে চাইছে। চলে এসো কাকা, আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেব। এসো বোন, চলে এসো। বোন? আপনি আমায় বোন বলে সম্বোধন করলেন? হ্যাঁ করলাম, এবার চলো। এসো কাকা, চলে এসো। থাক বাবা থাক, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, কারণ আজ তুমি আমাদের জন্য যা করলে তার জন্য তোমাকে আশীর্বাদ করবার মতো সাহস আমার নেই বাবা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে তিনি যেন তোমার মঙ্গল করে। আয় মা, আয়। দাঁড়া বাবা, আজ যখন উনি আমাকে বোন বলে ডাকলেন, আমারও তো একটু কর্তব্যবোধ তাই। শোনো দাদা, তুমি যখন আমাকে বোন বলে ডাকলে, আমিও তোমার বোন হয়ে কথা দিয়ে যাচ্ছি। এই হীরক বাবু এই এলাকার অসহায় গরিব মানুষের কাছ থেকে জোর করে যে জমি বাড়ি কেড়ে নিতে চাইছে, তা থেকে যেন সে দূরে থাকে। তবেই তোমার দাদার বিরুদ্ধে আমি আমার প্রতিবাদের হাত গুটিয়ে নেব। বেশ, আমিও তোকে কথা দিচ্ছি বোন, তোর সমস্ত আশা আমি পূরণ করে দেব, আর দাদার অন্যায় জুলুম আমি বন্ধ করে দেব। তাই যদি হয়, আজ যে সম্পর্ক তুমি করলে, তার জন্য কিছু পারি আর না পারি একদিন চুয়া চন্দনে শিখে দিয়ে যাবো তোমার কপালে। ভাই বোনের মধুর মিলনের সন্ধিক্ষণে শঙ্করধ্বনি উলুধ্বনিতে মুখরিত হবে সারা বাড়ি, আর আমি তোমার বোন হয়ে বলবো। কি বলবি রে বোন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। এই যে হীরক বাবু, শুধু মেয়েদের হাত ধরে টানাটানি করলে হবে? নিজের ছোট ভাইকে দেখে কিছু শিখুন। মানবতা কাকে বলে? আসি দাদা না, আসি বাবা, চলে এসো বাবা, চলে এসো। অপমান অপমান, তীব্র অপমান, অঞ্চল প্রধানে হীরক হালদারের শোচনীয় পরাজয়। এই যুধিষ্ঠির বাচ্চা, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? ভুল করছে রে দাদা, চরম ম্যাজিক দেখানো মোর কর। ওদের দুজনকে এখানে শেষ করে দিলে তুমি পুলিশের তদন্তে ফেঁসে যেতে দাঁড়া। কারণ গায়ের অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আর ওদের নেতৃত্ব দিচ্ছে ওই ভগবান মাস্টার। তারা কিন্তু জানে দোলন ও তার বাবা আমাদের বাড়িতেই ঢুকেছে, তাই ওই দোলনকে বোকা বানাতে আমি এমন বোরের চালটা দিলাম। তাহলে বলুন ছোট বাবু, ওই দোলনকে কিভাবে জব্দ করে ওই গায়ের মানুষের জমি বাড়িগুলো বড় বাবু নিজের নামে লিখে নিতে পারবে? কিভাবে 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 তা সম্ভব? কিভাবে? ইউরেকা! ইউরেকা! পেয়েছি পথ, আমি খুঁজে পেয়েছি। প্রথম কথা, দোলনের কথা মতো পলাশের ভিটে বাড়িয়ে টাকা পয়সা নিয়ে চাপ সৃষ্টি করা যাবে না। দ্বিতীয় কথা, পলাশের দিদি অর্থাৎ আমার বৌমার সঙ্গে আমার ভালো সম্পর্ক রাখতে হবে। তারপর
তারপর দোলনের সৎমা মানে ওই শর্মিলা কাকিমাকে আপনি আপনি ডেকে নিয়ে আসবেন দাদার কাছে। তারপর শর্মিলা কাকিমাকে যে কথাগুলো বুঝিয়ে বলতে হবে আমি তোমাদের বলছি, কাম অন। কিন্তু দাদা, আমি খবর পেয়েছি অমিত ডাক্তারি পাশ করে আজই চাকরিতে জয়েন করছে কলকাতার পিবি হাসপাতালে। পিবি হাসপাতাল, হা, 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 হা। ওই পবিত্র পদকটার মালিক হলেও হাসপাতালটা তৈরি হয়েছে আমার টাকায়। আমি টাকা দিয়ে এই হাসপাতালটা তৈরি করেছি, ওই যাতে আমার জল ওষুধের কারবারটা সারা রমরম করে চলে। আরে তাহলে তুমি সেই পথে খেলাটা শুরু করে দাও দাদা। কিন্তু আমি শুনেছি পবিত্র পাঠকের একটা সুন্দরী অবিবাহিত বোন আছে। ইয়েস ইয়েস আছে। তুমি পবিত্র পাঠককে ফোন করে বলে দাও সে যেন তার বোনকে অমিতের লাইফ পার্টনার হিসেবে সেট করে দেয়। ওই অমিতের জীবন থেকে দোলনকেই সরানো গেল। দোলনের মুখ থেকে অমিতকে কিভাবে সরাবে? আরে সেই খেলাটা খেলতে আমার ভাই চড়ক যাবে কলকাতায় অমিতের সঙ্গে দেখা করতে। কারণ কারণটা আমি তোমাদের খুলে বলছি। কেমন 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 এই গোপালপুরে রাখায় আমি একটা ধ্বংসযজ্ঞ শুরু করব। সেই যজ্ঞের প্রহিত হবে আমার ভাই চল, আর তাকে সাহায্য করবে আমার বিয়ে দাস। তারপর আমার 2 নম্বরই ব্যবসাটা তত্তর করে এগিয়ে যাবে। মানি না আমি কোনো ধর্ম, যে কোনো প্রকারের টাকা কামানোই হচ্ছে আমার কর্ম। সেই জন্যই তো হিরো খালদারের কথায় ডাক্তার অমিতের সঙ্গে আমি দেখা করতে এসেছি। আর আমার সুন্দরী বোন ডালিয়াকে টোপ হিসাবে ব্যবহার করে ওই অমিতকে হাতের মুঠোর মধ্যে এনে ইনকাম করব আমি কোটি কোটি টাকা। আর তোমার প্ল্যানকে সাকসেস করতে আই হ্যাভ কাম হিয়ার ব্রাদার। আরে আরে আরে, আমার একমাত্র সিস্টার ডালিয়া, তুই এসে গেছিস? হ্যাঁ আমি এসেছি, কারণ এই হাসপাতালের মালিক তুমি হলেও আমার তো কিছু অধিকার থেকে যায়, তাই সবকিছু খবর নিয়ে আমার কর্তব্যের মধ্যেই পড়ে। অবশ্যই অবশ্যই, তোকেই তো এই হাসপাতালের রোগী, নার্স, ডাক্তার সকলের খবর রাখতে হবে। ইয়েস ব্রাদার, শুনলাম এই হাসপাতালে অমিত ব্যানার্জি নামে একজন ডাক্তার এসেছে, তাই তার সাথে দেখা করে পরিচয় করতে এসেছি। তোমার কোনো অসুবিধা নেই তো ব্রাদার? অসুবিধা মানি না আমি কোনো ধর্ম, যে কোনো প্রকারের টাকা কামানোই হচ্ছে আমার কর্ম। আরে আমি তো এটাই চাই তুই এসে অমিতের সঙ্গে একটু ভাব ভালোবাসা করবি, কারণ বলতে হবে না দাদা, আমার আর অমিতকে নিয়ে তোমার আর হিরো খালদারের মধ্যে যে ডিল হয়েছে সেটা আমি শুনে ফেলেছি দাদা। শুনে ফেলেছিস? হ্যাঁ শুনে ফেলেছি, তাই যে কোনো প্রকারে আমায় অমিতের গলায় তোমায় ঝুলিয়ে দিতে হবে, নইলে আমার হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমার 2 নম্বরই ব্যবসার ক্ষতি হয়ে যাবে। পারবি পারবি তো বোন ওই অমিতকে ঠিক মতো ক্যাচ করতে? পারতে তো আমাকে হবেই ব্রাদার, কারণ তোমার ব্যবসার ক্ষতি হলে আমার ভাগ্যটাই যে নষ্ট হয়ে যাবে। তাছাড়া যতই আমি উগ্র আধুনিকার সাজে রঙিন দুনিয়ায় এসে যাই না কেন, বাধাহরা লাইফ জামাই সেট করতেই হবে। নিজের লাইফকে সেট করতে গিয়ে পরিচিত কোনো রোগীর সঙ্গে আমি অবহেলা করতে পারি না। 3 নম্বর কেবিনে একটা লাইটের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর কেবিনে রোগীটা যন্ত্রণায় ছটফট করছে, তার জন্য একটা ইনজেকশনের ব্যবস্থা আমায় করতেই হবে। কিন্তু ইনজেকশন তো স্টকে নেই অমিত বাবু। একই স্যার, আপনি কখন এলেন? অনেকক্ষণ এসেছি। কিন্তু আমি তো শুনেছি এই সপ্তাহে অনেক ইনজেকশন সাপ্লাই এসেছে। যেমন সাপ্লাই এসেছে তেমন রুগী এসেছে প্রচুর। হ্যাঁ তা অবশ্যই এসেছে,
কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলেন না তো? ও আমার একমাত্র আদরের বোন ডালিয়া আপনার সঙ্গে পরিচয় করতে এসেছে। আর ডালিয়া, এই হচ্ছে আমাদের হাসপাতালের গোল্ড মেডেলিস্ট ডাক্তার অমিত ব্যানার্জি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। কিন্তু এমন একটা দিনে আপনার বোনকে আমার সঙ্গে পরিচয় করতে নিয়ে এলেন, চুটিয়ে যে একটু গল্প করবো সে সময় আমার হাতে নেই। হবে হবে, কাজ হবে। কাজের মধ্যেই ভাব ভালোবাসা পরিচয় হবে। স্যার, ঠিক আছে, আপনারা দুজনে কথা বলুন, আমি ততক্ষণে আপনার কাজগুলো করার ব্যবস্থা করছি। দাদা, চলি রে বোন, আমি চলি। তুই এখন ওই ডাক্তার বাবুর সঙ্গে জমিয়ে প্রেম কর, আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি। টাটা। স্যার 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 যেন আপনার কানে কানে কি একটা কথা বলে গেল ম্যাডাম। বাদ দিন তো দাদার কথা, কখন যে কি বলে নিজেই জানে না। তাছাড়া এই সময় আপনার সাথে দেখা করতে এসেছি বলে নিশ্চয়ই আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন। ছিছি, আপনি কি বলছেন? আপনি আমার মালিকের একমাত্র বোন। ডাক্তার হলো আমি যে আপনাদের কর্মচারী, তাই যে কোনো মুহূর্তে আপনি আমার সঙ্গে পরিচয় করতে আসবেন, সে তো আমার সৌভাগ্য ম্যাডাম। না না, এভাবে আপনি বলবেন না। এই হাসপাতালের নার্স ডাক্তার সকলে আমার বন্ধু। পার্টিকুলার আজ থেকে আপনিও কি দেবেন তো আমার হাতে আপনার বন্ধুত্বের হাত। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, হোয়াই নট, হোয়াই নট। জানো আমি জানো, পলকের দেখাতেই আমি তোমাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। মনে মনে কথা বলা, পাশাপাশি রেখে পথ চলা, দিনে কাজ রাতে ঘুম সবই উড়ে যায়। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। হৃদয় জুড়ে চুপি চুপি, মনেতে বাজে যে বাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এই যে ম্যাডাম, আরে বাবা বাবা, কি ভাবছেন আপনি? না না, কিছু না। তাহলে বলুন, বন্ধুত্বের সেলিব্রেশন করার জন্য আপনার দেখা কবে পাবো আমার বাড়িতে? আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আপনার অপেক্ষা নাহি যাবে বৃথা, যাবে বৃথা। এই অধম আপনাকে দিল 3 সত্য করিয়া কথা। আর যেখানে এই ডালিয়া, সেখানেই হাসির উলিয়া।
আরে অমিত, তুই এখানে খোশ মেজাজে হাসছিস আর ওদিকে সর্বনাশ হতে বসেছে। এ কি তুই হঠাৎ এখানে? আরে বিপদে পড়ে একদম সময় নষ্ট না করে আমি তড়িঘড়ি করে তোর কাছে ছুটে এলাম। কিন্তু কিন্তু উনি আমার মালিকের একমাত্র বোন মিস ডালিয়া। আর ডালিয়া এ হচ্ছে আমার বন্ধু হীরক হালদারের একমাত্র ভাই চরক হালদার। এবার বল চরক, গায়ের বাড়ি ছেড়ে হঠাৎ শহরে আমার কাছে ছুটে এলি কেন? আরে টিকতে পারলাম না রে ভাই, টিকতে পারলাম না। দিন রাত এমন অন্যায় অত্যাচার হচ্ছে, চোখে দেখা যায় না। কে করছে অন্যায় অত্যাচার? কার উপরে করছে? বল চরক, চুপ করে দাঁড়িয়ে না থেকে উত্তর দে। আরে বলছি তবে ওকে আমি বুঝে গেছি, কারো পার্সোনাল ব্যাপারে থাকা আমার একদম উচিত নয়। তবে কথাটা কিন্তু আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। চলি মিস্টার হালদার। না মিস ডালিয়া, আপনি এখানেই থাকতে পারেন। এবার বল চরক, কি বলতে এসেছিস তুই? কি আর বলবো, দাদা খামখেয়ালি চালিয়ে তোর দোলনের জীবনটা তছনছ করে দিতে চাইছি। কি করতে চাইছে হীরকদয় দোলনের উপর? বল চরক, বল, আমার প্রশ্নের উত্তর দে। কাল বৈশাখীর চরম দুর্যোগ নামিয়ে আনতে চাইছো ওই দোলনের উপরে। কাল রাতে আমি অনেক কষ্ট করে ওই দোলনের নারীত্বকে রক্ষা করেছি। আসলে দাদা বলতে চাই, মানে আমি না, দাদা বলতে চাই যে টাকা দিয়ে সবাই যখন ওই দোলনের দেহটা ভোগ করছে, তাহলে আমি বাদ যাবো কেন? তার মানে দোলন দেহ ব্যবসা করে? আরে হ্যাঁ, করে তো মানে আরে গায়েরই সবাই তাই বলছে। চরক, কি বলছিস তুই? আরে এই দেখ, আমার উপরে তুই শুধু রাগ করছিস। আমি তো দাদার গায়ের কিছু মানুষের কথা বলছি, নইলে আমি তোকে বলতে পারতাম ওই দোলন মাতাল লোভী, টাকার বিনিময়ে সে যৌবন বিক্রি করে। কিন্তু আমি তো দাদার মুখে শুনেছি অমিত বাবু দোলনকে খুব ভালোবাসে। তাহলে দোলন কি দিনের পর দিন অমিত বাবুকে ঠকিয়ে চলেছে? স্টপ ইট! দোলনের সম্পর্কে একটা বাজে কথা আপনার মুখ থেকে আমি শুনতে চাই না। ওই দোলন গরিব ঘরে জন্মগ্রহণ করেছে বলে ওই হীরকদা দোলনের সম্পর্কে এই সমস্ত বাজে মন্তব্যগুলো করতে সাহস পাচ্ছে। দোলনের যে প্রতিভা নিয়ে দোলন এই সমাজে জন্মগ্রহণ করেছে, কোনো বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলে এই সমাজের মানুষ তাকে দেবী রূপে পূজা করত। অমিত, তাছাড়া দোলন যে আমার স্বপনে চড়িয়ে আছে, ওই দোলনকে যে আমি আমার হৃদয়ে দেবী রূপে প্রতিষ্ঠিত করেছি, সেই দেবী কখনো দানবী হয়ে আমার ক্ষতি করতে পারে না রে চরক। এই চরক, তুই বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, সেই দেবী কখনো দানবী হয়ে আমার ক্ষতি করতে পারে না রে চরক, ক্ষতি করতে পারে না। অমিত বাবু আপনি? আমি এক্ষুনি ছুটে যাবো ওই গায়ের বাড়িতে। ওই হীরক হালদারের মুখে দাঁড়িয়ে আমি কই ভাত চাইবো? কেন সে সহজ সরল দোলনের জীবনটাকে নিয়ে এমন করে নোংরা খেলায় মেতে উঠেছে? হীরক হালদার, আমি আসছি, হীরক হালদার, আমি আসছি। আয় বন্ধু, আরে ওখানে গিয়ে থাকবি, এক নতুন খেলা, আর সেই খেলার রিং মাস্টার এই চরক হালদার। আর তোমার সেই খেলায় সাহায্য করবে মিস ডালিয়া। নাচতে দেব না, ওই শয়তানিকে আর আমি নেচে বেড়াতে দেব না। ওই শয়তানিকে আজ আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। কথাই বলে পাড়ায় কোনো শত্রু নাই, সতীনের মুখে দিও ছাই। মহারানী আজ আসুক, এর একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। শর্মিলা, বলি হচ্ছেটা কি এখন বলো, কেন তুমি ওই হালদার বাড়িতে গিয়েছিলে? তার আগে আমাকে জানতে হবে না কাল রাতে তুমি আর তোমার ওই সুহাগিনী মেয়ে হালদার বাড়িতে গিয়ে কি নৃত্য করেছ? এই শোনো,
তোমার ওই দোষী মেয়ের জন্য আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করতে কিছুতেই দেব না। আজ আমি ওকে এই বাড়ি থেকে বিদায় করেই ছাড়বো। থাক থাক শর্মিলা থাক, তোমাকে আর কষ্ট করে বিদায় দিতে হবে না। অপেক্ষা করো, আর কয়েকদিন পরে আমি ওকে এই বাড়ি থেকে বিদায় করে ছাড়বো। তার মানে আসছে মাসে আমি আমার দোলনের বিয়ে দেবো। বলে থাক থাক, ওই মুখ পড়ে জন্মানোর পর থেকে এই জমি জায়গা যেখানে যা ছিল এই সব ওই অলক্ষীটা খেয়েছে। আর যেটুকু আছে তাও তুমি ওর বিয়ের নাম করে বিক্রি করে দিতে চাও, তাই না? কিছু বিক্রি করতে হবে না শর্মিলা, ওই ভগবান দাদারা বিনা ফোনে অমিতের সঙ্গে দোলনের বিয়েতে রাজি হয়েছেন। আর আমি না এখনই পাকা কথা বলে এলাম। আরে আরে আরে, তত্তর করে যাচ্ছে কোথায়? এই গরমে কষ্ট করে এলে, এই শোনো না, এখানে বসে একটু গাটা জড়িয়ে নাও। আমি তোমাকে ভালো করে এই হাওয়া করে দিই। আরে এই ঝুলন, এই তাড়াতাড়ি হাত পাকাটা নিয়ে আয় তো। কি হয়েছে দিদি, এমন করে চিৎকার করছিস কেন? কি ব্যাপার বলতো ঝুলন, তোমার এই দিদির গরম মেজাজটা একেবারে নরম হয়ে গেল কেমন করে? আরে বাবা, বলছি ঘরে তো আমার একমাত্র বোন ঝুলন আছে। রূপে গুণে কাজে আমার বোনের সমতুল্য কেউ নেই। এই তাই বলছিলাম কি, এই তুমি একটু ওই ভগবানটাকে বুঝিয়ে বলো না গো, যদি অমিতের সঙ্গে এই ঝুলনের বিয়েটা। দেখলে তো জামাই বাবু, আমার দিদির গরম মেজাজটা কেমন গুড় হয়ে গেল। কেন কেন, আমার কথাটা কি তোর মনে ধরলো না ঝুলন? মনে ধরার মতো কথা হলে নিশ্চয় ধরতো দিদি। শুধু একটা কথা মনে রাখিস দিদি, শিবের পূজা করতে গেলে গঙ্গা জল লাগে, ওই পাড়া পুকুরে চলে কখনো শিবের পূজা হয় না রে দিদি। ওরে ঝুলন, জামাই বাবু, দয়া করে তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দিয়েছো, কত কষ্ট করে দুবেলা দু মুঠো অন্ন তুলে দিয়েছো। ওরে ঝুলন, আমার জন্মদাতা পিতা যেটা করতে পারেনি, সেই ছোট থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। ওরে ঝুলন, তাই তো তুমি আমার আরাধ্য দেবতা জামাই বাবু, তুমি আমার আরাধ্য দেবতা। ওরে ঝুলন, না না, এইভাবে ঘরে বসে থাকলে চলবে না, দিদিকে খবরটা দিতেই হবে। খবরটা পেয়ে আমিও তোমাদের বাড়িতে ছুটে এসেছি। না না না, তোমার দিদির এই সমস্ত হটকারী সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া যায় না। আর সেই জন্য তো আমি তোমার কাছে ছুটে এলাম ঝুলন। এই যে পলাশ, অসময় তুমি আমাদের বাড়িতে? আমি তোমার দিদির সঙ্গে দেখা করতে এসেছি। শুনলাম কাল রাতে ওই হাল্লার বাড়ি থেকে ফিরে তোমার দিদির ভয়ে আমার দোলন দিয়ে বাড়িতে ঢুকতে পারেনি। আমার জমি বাড়ি রক্ষা করতে গিয়ে দিদি কেন অনন্ত কষ্ট পাবে? ডাকো ডাকো, তোমার দিদিকে ডাকো ডাকো। তাকে কোথায় পাবে? সে তো গিয়েছে আমার বিয়ের সম্বন্ধ করতে। তার মানে অমিতার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দিদি একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু তোমার কি মত? দিদির মতই আমার মত। কি বুঝছো কি তুমি কি জানো না যে দোলনদির সঙ্গে বিয়ে হবে ওই অমিত ধার, আর আমার সঙ্গে বিয়ে হবে? আমার ভুল, পলাশ ভট্টাচার্য ভুল। অমিতার সঙ্গে দোলনে বিয়েটা হচ্ছে না, বিয়ে হবে আমার সঙ্গে। যে মেয়েটা সকলের ভালো করতে চেয়েছিল, আজ তুমি আর তোমার দিদি মিলে তার সুখের বাসাটা ভাঙতে চাইছো। ছি 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 ছি, এ আমি কি করেছি? তোমার মতো একটা লোভী, একটা স্বার্থপর মেয়েকে আমি 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 ভালোবেসেছিলাম। ঘেন্না করছে, আজ আমার ঘেন্না করছে। শেষ করে দিতে ইচ্ছে করছে এই অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত এই জীবনটাকে। পলাশ হারিয়ে যাবে এই সমাজ সংসার পৃথিবী থেকে।
দুর্ভাগ্যের অতল তলে তলিয়ে যাবে তোমাদের এই পলাশ। আর কোনোদিন তাকে খুঁজে পাবে না। তবে যাওয়ার সময় শুধু একটা অনুরোধ করতে যাচ্ছি, দেবীর মতো দোলনদের কোনো ক্ষতি তুমি করো না। দেবীর মতো দোলনদের কোনো ক্ষতি তুমি করো না, কোনো ক্ষতি তুমি করো না। এই যে মশাই, তোমাকে তো কোথাও যেতে দেব না। সারাটা জীবন আমার এই বুকে তোমাকে বন্দি করে রাখবো। কি বলছো কি তুমি? তুমি ভাবলে কি করে পলাশ, দোলনের ভালোবাসার বাসা ভেঙে সেই বাসায় আমি প্রবেশ করব? তুমি দেখে নিও, তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না পলাশ। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাদের। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাদের। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে। কি যে করি ভেবে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে চোখে। নামে রেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে রেখে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধুর কাছে আপন, শত্রুর কাছে সমন, নাম আমার দোলন। সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছানোই আমার জীবনের ধরন। দিদি দিদি, এই কাল সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তো তোমার খোঁজেই এসেছিলাম দিদি। কাল সারা রাত আমি জাহান্নামে ছিলাম। এই তুই আমার কথার উত্তর দে, কোন সাহসে তুই ঝুলনের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, না মানে আমি আমি মানে বুঝতে পারছো না, তাই না? তুই ওখানে বসিয়ে দোলন দোলন দোলন, তুই ওকে কিছু বলিস না, ওর কোনো দোষ নেই। আমি ওকে এখানে ডেকে পাঠিয়েছিলাম কারণ আমি যে ওকে ভালোবেসে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, এই দোলন অনেকের কাছে পশারিনী হলেও তোকে সে গায়ের মানুষের কাছে খারাপ হতে দেবে না। তাই আমায় না জানিয়ে যে ভালোবাসার বাসা তোমরা দুজনে বেঁধেই ফেলেছো, সর্বপ্রথম আমি তার স্বীকৃতি দিলাম। কি হলো রে? এই বাড়িতে এত হাসির ঘনঘটা কেন? একই ওই লক্ষ্মীটা আবার ঘরে ঢুকেছে। ছোট মা, ধন দেখলে জ্বলে যাবে। বলি আমার নামে বাবার কাছে কান ভারী করে আবার এইখানে এসেছে ওই ঝুলনের সঙ্গে ষড়যন্ত্র করতে। দিদি, দোলন্দি ঝুলনের সঙ্গে কি ষড়যন্ত্র করেছে সেটা তো আগে বলবে নাকি? এই তুই চুপ কর। কোথা থেকে এলেন সাক্ষী আর খেলনাকে বলে পাখি? শোন, এই আপদ আজ আমি বিদায় করেই ছাড়বো। এই অলক্ষী, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। কোথায় যাবো গো ছোট মা? সে কোন ছেলেবেলায় আমার গর্ভধারিণী মা মারা গেছে। আত্মীয়-স্বজনরা ভুলে কেউ খোঁজ খবর করে না। আজ তুমি যদি আমায় তাড়িয়ে দাও, কোথায় যাবো আমি? কে দেখবে আমাকে? তুমি আমাকে বলতে পারো ছোট মা? দিদি, এই কোথায় যাবি তা আমি কি করে জানবো? ওই যখন হালদার বাবুর সঙ্গে ওই ফষ্টি নষ্টি করতে গিয়েছিলি, এই তখন কথাটা মনে ছিল না? তাহলে যা শুনছি সব ঠিক। হালদার বাবু তোমাকে ডেকে নিয়ে কানে ফুসমন্ত্র দিয়েছে। ও, চরক হালদার যে আমাকে কথা দিয়েছিল সে তার দাদা চলার পর পরিবর্তন করে দেবে। আমি চলে আসার পর তাদের আসল রূপটা আবার বেরিয়ে পড়েছে। তাই যদি হয় এই দোলন শুরু করবে তার বিরুদ্ধে এক ধ্বংসের খেলা। অন্যায় করে আবার বড় বড় কত চারি মুখ পড়ি তুই তোর মায়ের
আইন ধরেছিস তাই না? তো সেই মা যেমন লোকের কাছে হাত পেতে টাকা নিয়ে সতীপনা দেখাত। খবরদার ছোট মা, তোমাকে বারণ করে দিচ্ছি, আমার মায়ের নামে তুমি একটা বাজে কথা বলবে না। এতদিন আমি তোমাদের অনেক অন্যায় অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করেছি, কিন্তু আমার মায়ের নামে বাজে কথা বললে আমি তোমাকে এই দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম গো। আরে এই ঝুলো, আরে এই ঝুলো, তাড়াতাড়ি তো জামাই বাবুকে ডাক, নিজের চোখে এসে দেখে যা। কি হয়েছে, কি হয়েছে শর্মিলা? তুমি এমন করে চিৎকার করছো কেন? আরে জিজ্ঞাসা করো তোমার ওই সতী মায়ের সতী বেটিকে। এই দেখো, এই এত লোকের সামনে ও বাবা গো, আমাকে কি মারটাই না মারলো গো। বাবা, বাবা তুমি শুনতে পেলে? বাবা, আমার মাকে কেমন সত্যি বলে ডাকলে করছো? বাবা সেই দিনের সব কথা তুমি তো জানো বাবা, তাহলে আজ তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, বলো না। আমার মাকে সত্যি ছিল না, আমার মাকে লোকের কাছ থেকে টাকা নিয়ে তার সতীত্ব বিক্রি করতো বাবা। কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, সবাইকে সব সত্যিটা বলে দাও বাবা। তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না, তুমি বলে দাও সবাইকে। খাও খাও, তুমি ওই মেয়ের হাতে ভালো করে মার খাও। তবে আমার নামও শর্মিলা, এই কাল সাপ আমি আর ঘরে রাখবো না। আর আজ থেকে ও যদি এই বাড়ির কোনো খাবার মুখে তোলে, তাহলে ও ওর ওই জ্যান্ত বাবার রক্ত খাবে। এই আমি দিব্যি দিয়ে গেলাম। দিদি এমনি করে নিজের জীবনে দুঃখ ডেকে আনলি কেন? এখানে অনেক মানুষের জমি জায়গা, এমনকি আমার জমি জায়গা ওই শয়তান হিরো খালদারের হাত থেকে বাঁচাতে গিয়ে তুই যে নিজেই আজ বাস্তুহারা হয়ে গেলে দিদি, বাস্তুহারা হয়ে গেলে। এখন তুই কি করবি? কোথায় যাবি রে দোলন? এই দোলনের জীবন যে দুঃখে মোড়ানো ছিল। দিদি, সেই কোন ছেলেবেলায় আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি বাবা। বাবা তার দ্বিতীয় স্ত্রী ভয়ে আমার কাছে আসতে পারে না। নিজের মরা মায়ের নামে শুনতে হয় অসতীর দুর্নাম। আর ছেলেবেলা থেকে যাকে আমি মা বলে ডেকেছি, সেই মাই দিয়ে গেল বাবার নামে কঠিন দিব্যি। দিদি, ওরে পলাশ, তুই বলতে পারিস রে ভাই, তুই বলতে পারিস, তুই বলতে পারিস। এর থেকে বড় দুঃখ আমার 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 কি হতে পারে? ওরে দোলন, বল্লা ঝুলন বল্লা, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য ছোট মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে? বাবা, বাবা, ঈশ্বর আমার এই 4 আঙুল কপালে যা লিখে রেখেছে তাই হবে বাবা। এই ছোট মায়ের কথা রাখতে আর তোমার জীবনকে অক্ষত রাখতে তোমার এই অভাগিনী দলন এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবে। এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবে। ওরে মা, আসছে মাসে তোর বিয়ে। ওই ভগবান দাদা সব কথা শুনে তোর বিয়েতে মত দিয়েছেন রে। তুমি ভগবান কাকাকে জানিয়ে দাও বাবা, এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। যাদের জন্য আমার মাকে মরতে হয়েছে, সৎপথে থেকে আমাকে শুনতে হয়েছে বর্ষারিনীর বদনাম। সে হীরা খালদার আর চড়ক খালদারকে যতক্ষণ আমি গ্রাম থেকে উৎখাত না করতে পারছি, ততদিন আমি বিয়ের পিড়িতে বসবো না, বসবো না, বসবো না। তত যে তোর এই ভগবান কাকা তোর কাছে হেরে যাবে রে মা। কাকা, তাই বিরহ নয়, আমি যে মিলন চাই রে মা।
আমি অনেক আগে এখানে এসে তোদের সমস্ত কথা শুনেছি, তাই এই সংসার তোকে বিতাড়িত করলেও আমি তোকে নিয়ে যাবো আমার সংসারে। লক্ষ্মীর আসরে প্রতিষ্ঠিত করতে আজই নিয়ে যাবো আমার ঘরেতে। ভগবান কাকা, সমাজকে কলুষ মুক্ত করতে তুই প্রতিজ্ঞা নিয়েছিস, তেমনি করে সংসারকে সুসজ্জিত করতে আমাদের জীবন জীবিকা প্রতিষ্ঠিত তোকেই যে করতে হবে রে মা। কাকা, এই সমাজকে সুসজ্জিত করা মানেই তো ওই কদর্য কুচ্ছিত মানুষগুলো লাঞ্ছনা গঞ্জনার বঞ্চনা, কোনো কিছু না কোনো অবিরত সহ্য করতে হয় ঘৃণা অবজ্ঞার অপমান। কাকা, ঘাত প্রতিঘাতের মধ্যেই তো জীবন রে মা। তা তুই যদি ভেঙে পড়িস, গোটা গোপালপুরের মানুষ তো হারিয়ে ফেলবে বাঁচার শক্তি। কিন্তু ওই শয়তানটা গরিব অসহায় মেহনতি মানুষের উপরে যেভাবে আক্রমণ করছে, তার প্রতিবাদ করতে গেলে সে করছে নতুন নতুন খেলা। আর শয়তানগুলো চক্রান্ত করে ডোবাতে চাইছে সাধারণ মানুষের ভেলা। আগুন আগুন করে ছাই দিয়ে চাপা রাখতে চাইছে, আর আমি সেই ছাইকে সরিয়ে দিয়ে নতুন করে আগুন জ্বালাতে চাই। তাই তো এই মাসের মধ্যেই হবে আমার অমিতের সঙ্গে এই দোলনময়ের বিয়ে। ভগবান কাকা, না না মা না, কাকা নয় শুধুই বাবা। ওরে মা, তোর অনেক দুর্ভাগ্য আর আমার অনেক সৌভাগ্য রে মা। 1 মাস পরে যাকে নিয়ে যেতাম, 1 মাস আগেই তাকে নিয়ে যাবো আমার ঘরে। তাই নিয়ে যাও দাদা, তাই নিয়ে যাও। বাবা হয়ে আমি ওর জন্য কিছু করতে তো পারলাম না, আপনি আপনার মেয়ের মতো মনে করে আপনার বাড়িতে ওকে জায়গা দিন দাদা, ওকে একটু জায়গা দিন। মেয়ের মতো নয় রমেশ, মেয়ের মতো নয়, মায়ের মতো জায়গা দেব আমার বাড়ির সংসার আসনে। ওরে মা, নাই বা হলো শঙ্খধ্বনি, নাই বা হলো উলুধ্বনি, এই বুড়ো ছেলের হাত ধরে মা ডাক শুনতে শুনতে তুই যাবি আমার বাড়িতে। ভগবান দাদা, বাবা, দিদি, আসে অজগর সাপের মতো সিম করে গিয়ে আসছে পাখিরি দোলনে হাল্লার বাড়ির দিকে। আমার ভাই চড়ক ওকে বর্ণ বলে ডেকেছে, আর দোলন আমার ভাই চড়ককে বিশ্বাস করে ওকে দাদা বলে ডেকেছে। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে দলনকে ভয়ঙ্কর ফাঁদে ফেলার প্ল্যান করেছি আমি। কিন্তু অমিত এখন আসছে না কেন? এসে গেছে বড়বাবু, এসে গেছে। ওই অমিত ব্যানার্জি আপনাদের কাঠগড়ায় একেবারে হাজির হয়ে গেছে। ওকে ওকে, কিন্তু আজকের নাটকের মহানায়িকা দোলন এখন কোথায়? একদম কোনো চিন্তা করবেন না বড়বাবু, যে যন্ত্রণার জল আপনি বলেছেন তাতে ওই দোলন সুন্দরী ভয়ঙ্কর বেগে এলো বলে। দোলন আসবে, অমিত আসবে, শুরু হবে এক নূতন খেলা। সেই খেলায় ধ্বংস হবে অমিত আর দোলনের জীবন। হ্যালো হ্যালো, আর কত খেলায় গোপালপুর গায়ের মানুষদের নিয়ে খেলবেন হীরক হালদার? কি অমিত, তুমি আমার বাড়িতে? বুঝতে পেরেছি, কলকাতা থেকে এখনই ফিরলে বুঝি। হ্যাঁ, কলকাতা থেকে আপনার ভাইয়ের মুখে আপনার কুকীর্তির কথাগুলো শুটে আপনার কাছে শুটে এসেছে। উত্তর দিন হীরক হালদার, উত্তর দিন। কেন আপনি দোলনকে জোর করে আপনার বাড়িতে তুলে এনে তার সতীত্ব আপনি নষ্ট করতে চেয়েছিলেন? ছি 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 ছি,
লজ্জায় এ মুখ আমি লোকাবো কোথায়? আমার ভাই চরক নিশ্চয়ই এই মিথ্যা কথাগুলো বানিয়ে বানিয়ে তোমাকে বলেছে অমিত। মিথ্যা কথা? কোন কথাগুলো মিথ্যা? আপনি কি অস্বীকার করতে পারেন টাকার জোরে আপনি দোলনের যৌবনটা ভোগ করতে চান না? বেশ তো তাহলে আমি এবার বৌমাকে ডাকছি। তার চোখের জল আর মুখের ভাষা শুনে তুমি তো সবকিছু বুঝতে পারবে অমিত। আপনার বৌমার চোখের জল? তার মানে কি বলতে চাইছেন আপনি? হতভাগিনীর কপালে ভেঙেছে অমিত বাবু। চোখের সামনে রোজ যদি ওই দোলন আর চরকের নোংরামি গুলো হজম করতে হয়। এই দাস বাবু, আশা সংযত করে কথা বলুন, তা না হলে আপনাকে কিন্তু আমি ক্ষমা করব না। করতে হবে না, আমাদের একদম ক্ষমা করতে হবে না। উপরওয়ালার কি বিচার? আমার সতী লক্ষ্মী বৌমার চোখে ঝরছে ওই আর এর জন্য দায়ী হলো দোলন। আমি আমার সতী লক্ষ্মী বৌমাকে এখনই ডাকছি অমিত। তার মুখ থেকে তুমি সব কিছু শুনে বুঝে নাও অমিত। বৌমা এদিকে একবার এসো তো মা। না, তার কোনো প্রয়োজন নেই। আমি না এই মুহূর্তে চলে যাবো আমার দোলনের কাছে। আমি তার কাছে জিজ্ঞাসা করব কেন আমার সঙ্গে এইভাবে খেললো সে ভালোবাসার খেলা। সুখের বেলায় চলে স্বপ্ন পূরণের বেলায় আমরা দুজনে পৌঁছাবো ভেবেছিলাম, কিন্তু তাকে করে দিল কেন দুঃস্বপ্নের খেলা। আমি এই মুহূর্তে ছুটে যাব আমি আমার দোলনের কাছে। আমি ছুটে যাব আমার দোলনের কাছে। মানে আমি বলছিলাম কি, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না অমিত বাবু। একটু অপেক্ষা করুন, আপনার দোলন এখানে এলো বলে। ওই তো আরে বলতে দোলন সুন্দরী এদিকে আসছে। এরপর আমার ভাই চড়ক আসবে। ওরে আমরা দূরে গিয়ে দেখি ওদের কেচ্ছা কীর্তি। আপনি দূরে দাঁড়িয়ে নিজের চোখে দেখুন দোলনের ফুটতে। আসুন, চলে আসুন অমিত বাবু। এসেছে দোলন, এসেছে হীরা খালদার চরক খালদারের মুখোমুখি হতে। যে ভাওটা সেদিন আমার সঙ্গে করে এসেছো সেই ভাওটা আমার আওতায় ফেলে ভোতা করে ছাড়বো চরক খালদার। তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুই যে বোন, কি হয়েছে তোর? তুই এত চিৎকার করছিস কেন? কি হয়েছে আমায় বল। বন্ধ করো তোমার ওই লোক ঠকানো ভালোবাসা। কি ব্যাপার দোলন, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার মতো বয়স তো তোমার নেই দাদা, না বোঝার মতো বয়স তো তুমি অনেক আগেই পেরিয়ে এসেছো। তাহলে কেন করলে এইরকম নাটক আমার সঙ্গে? যে নাটকের প্রত্যেকটা দৃশ্যে আছে দোলনের অপমান আর ধ্বংস করা সুন্দর চক্রান্ত। তুই বিশ্বাস কর দোলন, আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে শুনতে পেলাম তোর সৎ মা মানে শর্মিলা কাকিমাকে ডেকে নিয়েছে। আমার দাদা এই কাণ্ডগুলো ঘটিয়েছে, যার কারণে আমার দাদার সঙ্গে আমার কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। চুপ করুন চরক বাবু, চুপ করুন। ওরে বাবু নয় দাদা। কারণ আমার তো কোনো বোন নেই, তাই সেদিন থেকে তোকে যে আমি আমার বোনের আসনে বসিয়েছিলাম দাদা। তাই আজ এই শুভ লগ্নে দাঁড়িয়ে আমার এই ছোট্ট বোনটিকে দিলাম আমার এই ছোট্ট উপহার। ওই দেখো আমি দোলনের গলায় আমার ভাই চরকা পরিয়ে দিচ্ছে ভালোবাসা সোনার হার।
ধর্ম নয়, ঐশ্বর্য নয়, নয় বেদনার ক্রন্দন। আজ থেকে শুরু হোক ভাই বোনের মমতাময় মেলবন্ধন। তবু তবু এই খুশির ঘন মুহূর্তের মধ্য দিয়ে দোলন শুনতে পাচ্ছে ওই রমেশ মুখুজ্জের করে ঘর থেকে গুমড়ে গুমড়ে উঠছে তার মায়ের চাপা কান্না। জানলার ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে তার দুটি চোখ। তবু এই দোলন ঘুমিয়ে ঘুমিয়ে সুখের স্বপ্ন দেখেই চলেছে। তোমার এই সুখের স্বপ্ন দেখা এবার দুঃখের সাগরে মুখ থুবড়ে পড়বে দোলন রানী। এ কি অমিত, তুই হঠাৎ এখানে? কেন, আমি এখানে এসে তোদের কি কোনো অসুবিধা করে দিলাম নাকি? কিন্তু তুমি এখানে এলে কখন? অনেকক্ষণ আগেই আমি এই বাড়িতে এসেছি, আর অনেকক্ষণ আগে এই বাড়িতে আমি এসেছিলাম বলে তোমাদের দুজনের এই কুকীর্তিগুলো আমার চোখের সামনে ধরা পড়লো। যেটা আমি তোমার কাছ থেকে পাবো আমি না কোনোদিনের জন্য স্বপ্নেও ভাবতে পারিনি দোলো। কি জঘন্য কীর্তি তুমি দেখতে পেলে আমি, যেটা তুমি আমার কাছে পাবে বলে স্বপ্নেও ভাবতে পারোনি? প্রশ্ন করে দেখো তোমার বিবেকের কাছে, প্রশ্ন করে দেখো তুমি তোমার মনের কাছে। ছি ছি ছি, এত নিষ্লোভী তুমি। অমিত, কি সব বাজে কথা তুই বলছিস? চুপ করে দাঁড়িয়ে থাক সাধু পুরুষ। তোর হিসাব নিকাশটা আমি পরে বুঝে নেব, তুই এখনই আমার সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি কথা বলতে চাই আমি আমার দোলনের সঙ্গে। না না না, তোর যা বলার তুই আমার সামনে দাঁড়িয়ে বল। চরকদা তুমি ভিতরে যাও, দরকার হলে আমি তোমাকে রেখে দেবো, তুমি ভিতরে যাও। বেশ, তুই যখন আমাকে বলছিস তখন আমি চলেই যাচ্ছি। আমি চলে গেলে বোধহয় আগুনটা দাও করে জ্বলবে। তবে যাওয়ার সময় তোর কাছে আমার একটা অনুরোধ বন্ধু, ভুলের বশবর্তী হয়ে ওই ফুলকে যেন তুই বানাস নে ফুল। এটাই তোর কাছে আমার অনুরোধ বন্ধু, এটাই অনুরোধ। ফুলকে ভুল বানিয়ে দূরে ছেড়ে ফেলে দিলে তোদের মতো জানোয়ারদের চলবে কেমন করে? অমিত, তখন থেকে দেখছি আমাকে আর চরক দেখে নিয়ে উল্টো পাল্টা কথা বলেই চলেছো। বলো না, কি এমন খারাপ দেখেছো তুমি আমাদের মধ্যে যার জন্য ছড়ে দিচ্ছ একাধিক ঘৃণার বাণ? মিলান করে দিয়েছো তুমি আমার ভালোবাসাকে, প্রতারণা করেছো তুমি আমার ছোট্ট বেলার প্রেমকে। নিজের স্বার্থ অর্থকে চরিতার্থ করতে আজ তুমি দ্বিচারিণী, কলঙ্কিনী, পসারিণী। চুপ করো! চুপ করো, তুমি চুপ করো। তোমার এই কথাগুলো আমি যা সহ্য করতে পারছি না অমিত, আমি যা তোমার কথাগুলো সহ্য করতে পারছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে যে কথাগুলো তুমি উচ্চারণ করলে, আর একটি বার সেই কথাগুলো উচ্চারণ করলে আমি ভুলে যাব তুমি ভগবান কাকার ছেলে, ভুলে যাব তোমার আমার সম্পর্কের কথা। ভুলে যাও তুমি আমাকে। আমিও না তোমাকে ভুলে যেতে চাই দোলন। জানো আমি না তোমাকে নিয়ে রচনা করেছিলাম সারি সারি মিলনের কবিতা। সেই কবিতাগুলো আজকে এই দৃশ্য দেখার পর থেকে আমার মনের ডিকশনারি থেকে আমি না মুছে দিলাম দোলন, আর ভেঙে চুরে খান করে দিলাম। তোমার সঙ্গে আমার মিলন দৃশ্যের সমস্ত পেন্ডুলা। বুঝলাম তুমি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছো, তাই তো সত্যকে আজ মিথ্যার বনভূমিতে মৃত বলে ঘোষণা করলে। কোনটা মিথ্যা কথা? তুমি যে শয়তান চরক হালদারের বাড়িতে এসেছো, ওই শয়তানটা তোমার সামনে দাঁড়িয়ে ছিল, ওটাও কি মিথ্যা কথা? না, মিথ্যা কথা নয়। এসেছিলাম চরক হালদার আর হিয়া হালদার আমার ছোট মাকে দিয়ে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রতিশোধ নিতে।
নিলে না কেন প্রতিশোধ? নিলে না কেন প্রতিশোধ? ওই শয়তান চড়ক হালদার তো তোমার সামনে একা দাঁড়িয়েছিল, একা পেয়ে তাকে তুমি ছেড়ে দিলে কেন? আমি চড়ক দেখছি আমাকে আমাকে তার বোনের আসনে, একমাত্র বোনের আসনে বসিয়েছে এবং তার স্ত্রীর নামে প্রতিজ্ঞা করে বলেছে এই ঘটনা সে কিছুই জানে না। বোন, স্ত্রী, সে একটা ভীষণ বড় মাপের অভিনেতা, তাই তোমাদের সকলের সামনে শুধু অভিনয় করে চলেছে। আর সেই সঙ্গে সঙ্গে ভীষণ বড় মাপের অভিনেত্রী হলে তুমি। Yes, তুমি! অভিনেত্রী? অভিনেত্রী বলেই তো সকলের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে সেই ছোট থেকে এত বড় হয়েছে। অভিনেত্রী বলেই তো আজও আমি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অভিনেত্রী বলেই বুঝি তোমাকে ভালোবাসে, তোমার পথে আজও 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 আমি বসে আছি। আমি স্টপ ইট! ওই ভালোবাসার কথা বলে আমাকে তুমি দুর্বল করে দিও না দোলন। ওই ভালোবাসার কথাগুলো বলে আমার জীবনটা তুমি যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো দোলন। জানো দোলন, জানো আমি না তোমাকে না আমি ভীষণ ভীষণ ভালোবেসেছিলাম। আমি তোমাকে নিয়ে সুখের স্বপ্ন করতে চেয়েছিলাম দোলন। কিন্তু আজ যে দৃশ্যগুলো আমি নিজের চোখে দেখলাম, জানো দোলন, আমি নিজের চোখে দেখলাম। এই দৃশ্যগুলো দেখার পর থেকে আমি না আমার মন থেকে তোমাকে মুছে দিয়েছে দলে। তবে এখান থেকে ফিরে যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে যাও দোলন। আগামী মাসে তোমার সঙ্গে আমার যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটা হচ্ছে না। হবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম অমিত, কারণ সন্দেহ যার মনে বাসা বাঁধে সংসার করতে সে পারে না অমিত। তাই যাবার সময় তোমাকে একটা কথা বলে যায়, তোমাকে তো মিথ্যার চোরাবালিতে দাঁড়িয়ে সত্যকে আজ বিসর্জন দিলে অমিত। এর জন্য তোমাকে একদিন অনুতাপ করতেই হবে অমিত, তোমাকে একদিন অনুতাপ করতেই হবে। সেদিন হয়তো আমি থাকবো না, থাকবে তোমার আমার চোখের জল অমিত, তোমার আমার চোখের জল। দোলন, এই দোলন হালদার বাড়িতে এসেছিল তার বিরুদ্ধে অন্যায়ের কৈফিয়ত চাইতে, কিন্তু আজ তাকে মিথ্যার তুরন্ত ধাক্কায় গায়ে পশারিনি তকমা লাগিয়ে পাঠিয়ে দিচ্ছ দূরে অমিত, অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। দোলন, এই দোলন, আমার সঙ্গে তুমি কথা বলবে না, আমার সঙ্গে আরে যাও যাও যাও।
তোমার এই মমতা মাখানো কথার আজ আমার কাছে কোনো মূল্য নেই। তুমি আমার জীবনে আজ শুধু মরুভূমি। কিন্তু যাওয়ার সময় দোলন যে কথাগুলো আমাকে বলে গেল, তাহলে তাহলে আমি আমি কি ভুল করেছি? ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিলে ঈশ্বর। আমার ছোট্টবেলার খেলার সাথে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভালোবাসাকে চুরমার করে দিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে আমাকে ছেড়ে চলে গেল। ওগো দয়াময়, তুমি আমাকে বলে দাও, কেন আমার জীবনটা নিয়ে এমন খেলা খেলছো? বলো বলো বলো। এ জীবন কেন এত রং বদলায়? এ জীবন কেন এত রং বদলায়? কখনো কাঁদনে, কখনো ঝরনে, কখনো প্রেমের আবেগে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়? কখনো কাঁদনে, কখনো ঝরনে, কখনো প্রেমের আবেগে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়? স্মৃতিরা কেন পিছু ডাকে, না পারে দেখা ছবি আঁকে। ও স্মৃতিরা কেন পিছু ডাকে, না পারে দেখা ছবি আঁকে। যতই ফিরে চাই কোথাও কিছু নাই, ফেলে আসা দিনগুলো আমারে কাঁদায়। এ জীবন কেন এত রং বদলায়? কখনো কাঁদনে, কখনো ঝরনে, কখনো প্রেমের আবেগে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়? हमारा आज से 1 महीना पहले अमित का साथ शादी हो गया हमारा। और এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। এতদিনে পূর্ণ হলো আমার আর আমার দাদার চাওয়া পাওয়া। এবার অমিতকে সামনে রেখে আমার জীবনটা আমি রঙিন করে তুলবো। মাই লর্ড শ্রীকৃষ্ণ, তুমি গরম, আমি উষ্ণ। আর সেই খুশিতে এখনই শুরু হবে নাচ গান। ডালিয়া নাও স্টার্ট। আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। হাওড়া থেকে
গানের তালে তালে নেচে একদম ফাটিয়ে দিলে। হাউ ফানি! বেশ বেশ, আজ 1 মাস হয়েছে ওই ডাক্তার অমিত বাবুর সঙ্গে তোর বিয়ে হয়েছে। সেই সুবোধ এবং হিরো খালদারের সাহায্যে আমার জাল ওষুধের কারবারটা নাম রমিয়ে চলছে। আর এটাই তো আমি চেয়েছিলাম, কিন্তু এখানে আমাকে থেমে থাকলে চলবে না। আমার টাকা চাই, আরো আরো অনেক অনেক টাকা। আরে দাদা, সেই জন্যই তো তোমার ব্যবসার পরিধি বাড়ানোর জন্য আমার রূপ আর গুণ দিয়ে অমিতকে আমি ক্যাশ করে ফেললাম। কিন্তু এবার যে তোকে একটা বড় কিছু ক্যাশ করতে হবে মাই ডিয়ার সিস্টার। আর কি ক্যাশ করতে হবে দাদা? আই এম অলওয়েজ রেডি। হলো শোন, একটু পরে অমিত আসবে, তাকে তুই বলবি আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে চাই। কি বলছো কি দাদা? আমি যাব ওই অজপাড়ায়? তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? না 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 না, মাথা আমার ঠিক আছে। তুই ওখানে গিয়ে ওই ভগবান ব্যানার্জির মুখোমুখি দাঁড়াবি, তারপর ছলে বলে কৌশলে ওই অমিত ব্যানার্জির জমি ও ভিটে বাড়ি সব তোর নামে লিখে নেওয়ার চেষ্টা করবি। আর এই সব প্ল্যানকে সাকসেস করতে এই চড়ক হালদারকে আমি এখানে আসতে বলেছি। হোয়াট? চড়ক হালদার এখানে আসবে কিন্তু? ইয়েস মাই সিস্টার, চড়ক এলে তোর রূপ যৌবন দিয়ে তাকে কায়দা করে ক্যাচ করে নিবি। দাদা, আর চড়ককে ক্যাচ করতে পারলেই ওই ভগবান ব্যানার্জি ও হালদার ভেলার সমস্ত অর্থ আসবে আমাদের হাতের মুঠো। কি বলছো কি দাদা? দেউলিয়া দেউলিয়া করে দিবি সবাইকে, আয়নার মতো থাবা বসিয়ে সবাইকে করে দিবি হাওয়া, যেমন হাওয়া করে দিয়েছিস ওই অমিত ব্যানার্জিকে। কিন্তু এবার তো রূপ যৌবন আর ঐশ্বর্যকে তার সামনে প্রেজেন্ট করে ওই চড়ক হালদারকে বানাবি গাওয়া। চালিয়ে যাবন, চালিয়ে যা। একটু পরে হিরো খালদার আসবে, তারপর অমিত আসবে, তাদের সামনে শুরু করে দিবি তোর নতুন খেলা। খেলা সবাইকে শেষ করে দেওয়ার খেলা থাকে আমার দাদার মাথায়। তবে যাই করুক না কেন, সবটাই তো করছে আমার সুখের জন্য। তাই চড়ক এলে আমার রূপের কারিশমা দেখিয়ে আমি তাকে বলবো, চড়ক আই লাভ ইউ। রিয়েলি আরে এই কথাটা শোনার জন্য সেই গ্রাম থেকে আমি এখানে ছুটে এসেছি। আজ 1 মাস আমি তোমার সঙ্গে শুধু ফোনে কথা বলেছি, আর মনে মনে ভেবেছি কখন আমার মনমোহিনীকে আমি সাক্ষাৎ করে বলবো। কি বলবে তুমি? যেদিন পাইয়াছিলাম তোমার দর্শন, সেদিন আমি তোমায় দিতে চেয়েছিলাম আমার এই উড়ু উড়ু মন। সেদিন তোমাকে দেখার পর মেরি দিল মে কুছ কুছ হতি থি। যাকে পাওয়ার জন্য আমি 1 মাস ধরে মাতাল, সেই কিনা আমার হাতে নাগাল। আরে বাবা, এটা কিন্তু তুমি একটু বাড়িয়ে বললে। নো নো সুইটহার্ট, বরং একটু কমিয়ে বললাম। বাই দ্য ওয়ে, আমার স্বামী একটা বিশেষ অপারেশনে ব্যস্ত আছে, আর অপারেশন সেরে ফিরতে ফিরতে হয়ে যাবে সকাল। তাহলে এখন থেকে শুরু হয়ে যাক এনজয়। ফাইন, ভেরি ভেরি ফাইন। আজ আমাদের এই মিলন মুহূর্তে, বাট মাই ডার্লিং সবই তো হলো কিন্তু নো নো, এখন নয়, আগামীকাল তোমার দেশের বাড়িতে। হোয়াট? তুই ওই গ্রামে যাবে? ওয়াই নট? স্বামী পেয়েছি, বধূ হয়েছি, আর শ্বশুরকে দেখতে যাব না? শ্বশুরের ভিটে কি জিনিস সেটা একবার পরখ করে দেখবো না? অবশ্যই অবশ্যই, ভিডিওতে তোমার পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি তো শুনেছি ওই ভিটেতে তোমার দাদার নজর আছে। আরে ডার্লিং, তুমি যদি এইভাবে আমার কাছে থাকো, তাহলে আমার দাদার নজরকে ডিলিট করে আমি তোমার নজরকে আমি আমার স্টাফ লিস্ট বানিয়ে দেব আমার সুইট ডার্লিং। ব্যাস, তাহলে বাকিটুকু পাবে আমার ওই গায়ের শ্বশুর বাড়িতে। ইয়েস ইয়েস, আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাঁচবো তোমার দাবি সুন্দর, আমি বলবই বলবো তোমার দাবি সুন্দর, আমি বলবই বলবো। যে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাঁচবো আমি বলবই বলবো তোমার
কায়দা করে তোমার চাওয়াটা আমি ডিউ রেখে দিলাম চলো খালদার, কারণ আমার চাওয়া না পাওয়া পর্যন্ত হবে না তোমার আমি আমি এখন কি করব কিছু বুঝতে উঠতে পারছি না, তাই তো ছুটে এসেছি ভগবান কাকার বাড়িতে। দিদির বিয়ের সময় পণ বাবদ যে 2 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সেটা দিতে না পারায় আমার দিদির ওপর অত্যাচার করে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। দিনের পর দিন তার উপর মানসিক নির্যাতন করে তাকে করে তুলেছিল মেন্টাল পেশেন্ট। তুমি ভগবান কাকার বাড়িতে এসেছো শুনে আমি ছুটে এসেছি তোমার কাছে। কি ঝুলন তুমি এখানে? এ কি তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বলো কি হয়েছে তোমার? আমার আমার হ্যাঁ তোমার 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 বলো বলো কি হয়েছে পলাশ? শুনবে, ওই শয়তান হীরা খানদার আমার কোম্পানির মালিককে বশ করে আমার চাকরিটা কেড়ে নিয়েছে। পলাশ কি বললে পলাশ? তোমার চাকরিটা চলে গেছে? হ্যাঁ ভগবান কাকা, ওই শয়তান চড়ো খালদার হিরো খালদারের শয়তানি চক্রান্তে আমি 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 যে আমার চাকরিটা হারিয়ে ফেলেছি গো ভগবান কাকা। শান্ত হও পলাশ, তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না পলাশ, তোমার পাশে আছে ভগবান কাকা, আমি আছি, আরে গায়ে সকলে আছে। গায়ের সকলে আমার পাশে থাকলেও আমি যার গায়ের মানুষের পাশে থাকতে পারবো না গো ভগবান কাকা। আমাকে যে চলে যেতেই হবে। কেন কি হয়েছে তোমার? দিদির বিয়ের পর থেকেই তার উপর নেমে এসেছে ভয়ঙ্কর অত্যাচার। প্রতিদিন চড়ো খালদার বেল্ট দিয়ে তাকে প্রহার করে। গত 2 দিন আগে আমার কাছে একটা ফোন এসেছিল, ফোনটা রিসিভ করলে আমি শুনতে পাই আমার দিদির আত্মচিৎকার। দিদি কাঁদছে আর বলছে, ভাই তুই আমাকে বাঁচা, এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুই এখান থেকে নিয়ে যা রে ভাই। তারপর সেই মুহূর্তে আমি ছুটে যাই আমার দিদির বাড়িতে। গিয়ে দেখি আমার দিদির সর্বাঙ্গে রক্তের দাগ। সেই অবস্থায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বললো, বলো কি বললো তোমার অসুস্থ দিদি? বিয়ের সময় পণ বাবদ 2 লক্ষ টাকা দিতে পারিনি বলে প্রতিটা রাতে তার উপর নামিয়ে আনে এই ভয়ঙ্কর অত্যাচার। তাই তো আমার একমাত্র দিদিকে সুখী করতে আমার জমি বাড়ি সবকিছু আমি ওই চড়ক হালদারের নামে লিখে দিয়েছি ঝুলন। এ তুমি কি করেছো পলাশ? তোমার মাথা গোজার একমাত্র ভিটে বাড়িটা ওই শয়তানদের নামে তুমি লিখে দিতে পারলে পলাশ? শুধু আমি নই ভগবান কাকা, এ গায়ের অনেক মানুষের জমি জায়গা জোর করে ভয় দেখে কেড়ে নিয়েছে ওই হিরো হালদার। আর সেটা সম্ভব হয়েছে দোলন দিয়ে গায়ে না থাকার জন্য। তুমি বলতে পারো পলাশ, সেই 1 মাস আগে দোলন বাড়ি থেকে চলে গেছে, সে এখনো ফিরলো না কেন? আমি কিচ্ছু জানি না। আমি আর ভগবান কাকা 1 মাস ধরে শহর থেকে শহরতলিতে, গ্রাম থেকে গ্রামান্তরে তাকে তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। দোলন চলে যাওয়ার পর থেকে আমার জামাই বাবু কেমন পাথর হয়ে গেছে, নীরব হয়ে গেছে এই ভগবান কাকা। আর আমি সব ব্যথা বুকে নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি ওরে মা, আমার মন বলছে দোলন যেখানেই থাকুক না কেন ও আমার কাছে ফিরে আসবেই রে মা, কারণ দোলন যে আমার সংসারের দেবী রে মা, আমার সংসারের দেবী। ভগবান কাকা,
আমি তোমাদের সকলকে ছেড়ে আমি নূতন কাজের সন্ধানে চললাম ভগবান কাকা, আমি নূতন কাজের সন্ধানে চললাম। পলাশ, পলাশ তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আছে আছে আছে, অনেক 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 মূল্য আছে, কিন্তু এই মুহূর্তে yes, 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 এই মুহূর্তে আমি যে বড় অসহায়। আমি তোমাকে উপায় করে দেব, আমি যেখানে চাকরি করি সেখানে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব, তবু তুমি আমাকে ছেড়ে চলে যেও না পলাশ। আমি যে বড় নিরুপায়, বড় নিরুপায়। যতই তুমি আমাকে বল ভরসা দাও না কেন, অনিবার্য কারণ বশত আমাকে যে কলকাতা চলে যেতেই হবে ঝুলো। তবে তবে আবার আমি তোমার কাছে ফিরে আসবো ঝুলন, ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো। জীবন যুদ্ধে হেরে যাওয়া এই পলাশ তোমার কাছ থেকে চলে যাচ্ছে কিছুটা সময় ভিক্ষে নিয়ে, কিছুটা সময় ভিক্ষে নিয়ে। যাওয়ার বেলায় কেন যে কি বলি মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ করে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ